পুলিশ শ্রাবণীর ডায়েরিটা পড়া শুরু করলো। যেহেতু মানুষ তার নিজের কথাগুলো ডায়েরিতে লিখে রাখে, যা সে সাধারণত অন্যদের কাছে সহজে প্রকাশ করে না, তাই তারা ভেবেছিলেন ডায়েরিটা পড়ার মাধ্যমে হয়তো খুনের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে তারা। 21শে ডিসেম্বর 2015। মাকে খুব মনে পড়ছে সকাল থেকে। চলে যাওয়ার পর থেকেই মনে হলো শরীর থেকে কোনো একটা অংশ হারিয়ে গেল আমার। অবশ্য থেকেও বা কী লাভ হতো বাবার হাতের মার খাওয়া ছাড়া। মানুষটাকে আমার বাবা বলতেও ঘৃণা হয়। উনি বাবার যোগ্য না। কত করে আমাকে সাথে নিয়ে যেতে চেয়েছিলেন মা, অথচ তিনি আমাকে নিয়ে যেতে দিলেন না। যাওয়ার বেলায় মা অনেক কেঁদেছিলেন। আজ বারবার আমাকে ফিরে ফিরে দেখছিলেন। ছোটবেলা থেকেই বাবা মাকে অত্যাচার করে আসছে। দূর থেকে মায়ের কান্না দেখে দেখে বড় হয়েছি আমি। ভয়ে কখনো মাকে ধরে কাঁদতে পারিনি মানুষটার সামনে। প্রতিবাদী হওয়া তো অনেক দূরের বিষয়। মানুষটা একটা পশুর মতো হয়ে যেত মাকে মারধর করার সময়। চোখগুলো তখন লাল লাল হয়ে জ্বলতো। আমি দেখেছি। 23শে ডিসেম্বর 2015। এখানে আমি একটুও ভালো নেই মা। 25শে ডিসেম্বর 2015। আজ 4 দিন হলো মা নেই। মামার বাড়িতে যাওয়ার কোনো অনুমতিও নেই আমার। লুকিয়ে গেলে এবং সেটা বাবা টের পেলে হয়তো মেরে ফেলবে আমাকে। মানুষটা অনেক ভয়ানক। আমি অনেক ভয় পাই। 1 জানুয়ারি 2016। ইদানিং মাকে আমি দেখতে পাই, মায়ের কণ্ঠও শুনতে পাই কান্নার। ঠিক আগের মতো রাত হলে বাবা ফেরার সময় মায়ের রুমে আমিও আগের মতো চুপি চুপি গিয়ে দেখে আসি মাকে। মা তখন কাঁদেন ঠিক যেভাবে কাঁদতেন আগে, অনেক আগে। 16 জানুয়ারি 2016। স্বপ্নেও দেখি মাকে। মা আসেন, আমাকে ডাকেন, সাথে নিয়ে যেতে চান। আমিও যেতে চাই, হাত বাড়াই। ভয়ানক মানুষটা এসে মাকে তাড়িয়ে দেন। মা চলে যান, কখনো বা কাঁদতে কাঁদতে, আবার কখনো বা চোখের পানি মুছতে মুছতে। 21শে জানুয়ারি 2016। মানুষটা আজ আবার বিয়ে করলেন। যাকে বিয়ে করলেন তিনি সম্ভবত সেই নারী যার কারণে আমার মায়ের শত দুর্ভোগ, শত কষ্ট। তিনি এসে আমাকে রুম থেকে ডেকে নিলেন। ওই মহিলাকে মা ডাকতে বললেন। আমি ডাকিনি, চলে আসলাম কিছুই না বলে। যে পরনারীর জন্য আমাদের দূরে যাওয়া, আলাদা হওয়া, মায়ের মার খাওয়া, চলে যাওয়া, আমি আবার সেই নারীকে মা ডাকবো? মা তো একবারই আসেন এবং আমার মা আছেন। আমি অহেতুক অন্য কাউকে কেন মা ডাকতে যাব? 31শে জানুয়ারি 2016। আজ প্রথম মানুষটার মুখোমুখি হলাম। যদিও তার ভয়ানক চোখের দিকে তাকাতে পারিনি, তবে নিচের দিকে তাকিয়ে কিছু কথা বললাম, একটা অনুরোধ করলাম। মানুষটাকে করা আমার প্রথম অনুরোধ। আমাকে বিশ্ববিদ্যালয়ের পাশে কোনো মেসে কিংবা ছোট্ট একটা রুম ভাড়া করে দেওয়ার অনুরোধ। হয়তো আমিই প্রথম সন্তান যে কিনা তার বাবার কাছে প্রথম অনুরোধেই বাবার থেকে দূরে যেতে চাইলাম। সন্তানরা প্রথম অনুরোধে কত কিছু চায়, খেলনা, জামা কাপড়, খাবার কিংবা আরও কত কী। আর আমি চাইলাম দূরত্ব। অবশ্য এছাড়া আর কোনো উপায়ও ছিল না আমার। পরনারীকে কোনোভাবেই সহ্য করতে পারছি না আমি। ওনাকে দেখলে আমার খুন করতে ইচ্ছে করে। বাবা আমার চাওয়া শুনে কিছু বলল না তেমন, শুধু কিছুক্ষণ তাকিয়ে দেখলেন আমার চোখে। 1 ফেব্রুয়ারি 2016। আজকের রাতটাকে খুব বেশি দীর্ঘ মনে হচ্ছে আমার। আজ আমাকে একটা সুসংবাদ দেওয়া হয়েছিল মানুষটার পক্ষ থেকে। আমার জন্য একটি বাসা ঠিক করেছেন তিনি। আমাকে এ বাড়িতে থাকতে হবে না আর। মায়ের কান্না শোনা আর মায়ের মার খাওয়ার দৃশ্যও দেখতে হবে না। কাল আমাকে নেওয়া হবে আমার নতুন ঘরে, নতুন ঠিকানায়। 2 ফেব্রুয়ারি 2016। গত রাতে সব গুছিয়ে রেখেছিলাম আমি, যা যা লাগবে আমার। আর কিছু জিনিস মায়ের রুমে রেখে আসলাম, আমার কিছু গুরুত্বপূর্ণ জিনিস। বাবার মার খাওয়ার পর মা যে রুমে এসে কাঁদতেন, আমি সেটাকে মায়ের রুম বলি। মানুষটাকে বলে রুমটাকে আমার রুম বানিয়ে নিলাম এবং আসার সময় তালা মেরে চাবিটাও নিজের সাথে নিয়ে এলাম। মূলত ওই রুমে রেখে এলাম মায়ের স্মৃতি। আমার নতুন ঘরটি চিলেকোঠার ঘর। অন্যদের জন্য ছোট হলেও আমার জন্য যথেষ্ট বড় এবং অনেক সুন্দর। মানুষটা আমার সব প্রয়োজনীয় আসবাবপত্র আগেই নিয়ে এসেছিলেন। খাট, আলমারি, চেয়ার, টেবিল এবং ছোট্ট একটা বইয়ের তাক।
নতুন করে সবই বানিয়ে দিয়েছেন তিনি। ঘরটি দেখে মনে হলো এই চিলেকোঠা বা পুরো ছাদটি আমার, সাথে চিলেকোঠার সমস্ত রোদ, মাথার উপরের সুবিশাল আকাশ তো আছেই। এ যেন একসাথে পুরো প্যাকেজ। বাসা থেকে বইপত্র জামা কাপড়ের সাথে এনেছি মায়ের একটি ছবি। মানুষটি ছাড়া মায়ের একক কোনো ছবি ছিল না বলে মানুষটি সহ মায়ের একটি ছবি আনতে হলো আমাকে। প্রথমে চেয়েছিলাম মানুষটিকে কেটে মায়ের পাশ থেকে আলাদা করতে, কিন্তু আলাদা করতে গিয়ে মায়ের দিকে অংশটা কেটে যাচ্ছিল আমার অপরিপক্ক হাতে, তাই বাধ্য হয়ে মানুষটিকে রেখে দিতে হলো মায়ের পাশে। 4 ফেব্রুয়ারি 2016। সকাল হতে না হতে খুব সুন্দর করে রোদ চলে আসে আমার চিলেকোঠায়। ঘুম ভেঙে যায় আমার। কষ্ট করে ঘুম ভাঙার জন্য অ্যালার্ম দিতে হয় না আর। ছাদটা মোটামুটি ভালোই বড়। পাশের বিল্ডিং থেকে পালা কবুতরগুলো প্রায় এই ছাদে এসে বসে থাকে, উড়াউড়ি করে, এবং দরজা খোলা পেলে তো কিছু কবুতর নিয়মিত আমার চিলেকোঠায় আড্ডা দিতে চলে আসে। তারা যখন রুমে থাকে আমি তখন বাইরে হাঁটাহাঁটি করি। আমি ছাড়াও আমার চিলেকোঠায় থাকে একজোড়া চড়ুই। প্রথম দিকে ঘর পরিষ্কার করার সময় ভেন্টিলেটরে চোখ পড়তেই দেখলাম কিছু খড়কুটো। বুঝতে বাকি রইল না এগুলো কাদের। অবশ্য কিছুক্ষণ পর তারা নিজেরাই তাদের উপস্থিতি জানান দিল। সেদিনের পর থেকে তাদের দুজনকেই নিয়মিতই দেখতে পাই। তারাও মোটামুটি আমার সাথে মানিয়ে নিয়েছে তাদের সংসার, এবং আমি তাদের সাথে বেশ ভালোই আছি আমার চিলেকোঠায়। 5 ফেব্রুয়ারি 2016। মানুষটি আজ আমার জন্য একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে আনলেন। মানুষটি কিছুক্ষণ বসলেন আমার ঘরে, তারপর চলে যাওয়ার সময় আমাকে কি যেন বলতে চেয়েও বলেননি। আমি আর জানতে চাইনি তার না বলা কথা। মায়ের নাম্বার ছিল আমার নোটবুকে। আরও বছর কয়েক আগে মা সুন্দর করে লিখে দিয়েছিলেন নাম্বারটি। আমার মায়ের হাতের লেখা খুব সুন্দর ছিল। শুনেছি মা 9ম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন, তারপর নাকি বিয়ে হয়ে যায়। মামারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছিলেন বলে পড়াশোনার প্রতি অত বেশি তাগিদ ছিল না তাদের। তাদের তাগিদ ছিল মায়ের বিয়ের প্রতি। কখন কোন ভালো ছেলে পাবেন আর কখন মাকে বিয়ে দিতে পারবেন সে বিষয়ে। মানুষটা ফোনে বেশ কিছু টাকা রিচার্জ করে দেওয়ায় আমার সুবিধাই হলো। মায়ের নাম্বার ডায়াল করে কল দিলাম, মা ধরলেন। এর আগে ফোন কলে কখনো কথা বলা হয়নি মায়ের সাথে। তার উপরে অনেক দিন পর মায়ের গলা শুনতে পেরে প্রথম কয়েক সেকেন্ড চুপ করেছিলাম আমি। চুপ ছিলাম বললে হয়তো ভুল হবে, কি বলবো ঠিক খুঁজে পাচ্ছিলাম না। অপর পাশ থেকে বারবার কে কে বলার পর আমি বললাম, মা আমি। আমার কণ্ঠ বুঝতে পেরে মা একটি দীর্ঘশ্বাস ছেড়ে কান্না শুরু করলেন। আমি আবার শুনলাম মায়ের কান্না। অনেক দিন পর। 6 ফেব্রুয়ারি 2016। মাকে দেখতে গেলাম আজ। আমাকে দেখে কি যে খুশি হলেন মা, তা আমি বলে বোঝাতে পারবো না কাউকে। 3 দিন ছিলাম মায়ের কাছে। মামাবাড়ির সবাই অনেক বেশি খুশি হলেন আমাকে দেখে। কতবার যে আরও কদিন থেকে যেতে বললেন মা। কিছুদিন পর ফাইনাল পরীক্ষা, তাই চলে আসতে হলো আমাকে। আসার সময় জামা কাপড়, ফল, পিঠাসহ অনেক কিছু সাথে ধরিয়ে দিলেন। এখন থেকে কয়েকদিন পর পর মায়ের সাথে দেখা করে আসবো। 20 ফেব্রুয়ারি 2016। শুনেছি মায়ের বিয়ের কথা চলছে। মাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কিছু কথা বললেন আর কাঁদলেন, অনেক কাঁদলেন। লোকটাকেও দেখলাম আজ। লম্বাকৃতির এক অদ্ভুত লোক। আমার দিকে তাকিয়েছিলেন কিছুক্ষণ। মামাদের জিজ্ঞাসার পর তারা জানিয়ে দিলেন তাদের অসহায়ত্বের কথা। তারা নিরুপায়, মায়ের বিয়ে দেওয়া ছাড়া আর কিছু করার নেই তাদের। সব শোনার পর চলে এলাম বাসায়। মানুষটিও বিয়ে করে পর হলো, মাও বিয়ে করে পর হবে। আমার আপন বলতে কেউ রইল না আর। 1 মার্চ 2016। মায়ের বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। এই কয়দিন মাকে অনেক বুঝালাম, মামাদেরও, কিন্তু কোনো কাজই হলো না। কেবল মায়ের চোখের পানি দেখে আমার কান্না করা ছাড়া। 3 মার্চ 2016। মায়ের প্রতি কোনো সন্তানের কখনো ঘৃণা তৈরি হয়েছিল কি না তা জানা নেই, তবে আমার তৈরি হচ্ছে। ধীরে ধীরে মায়ের প্রতি ঘৃণা তৈরি হচ্ছে আমার। 16 মার্চ 2016। মামারা খুব করে চেয়েছিলেন আমি যেন বিয়ের পুরোটা সময় মায়ের কাছে থাকি।
তাই তারা বারবার অনুরোধ করেছিলেন আমাকে বিয়েতে থাকার জন্য। এই নিয়ে মা আমাকে কিছু বলেননি। মায়ের নিচু করা মাথা দেখে বুঝেছিলাম কেন তিনি কিছু বলেননি আমাকে। 21শে মার্চ 2016। কাল মায়ের বিয়ে। যে যতই বলুক না কেন কিংবা যতই জোর করুক না কেন, আমি আর যাব না মায়ের কাছে। মায়ের বেশ কিছু কল এসেছে, রিসিভ করিনি।